প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আসো সুস্থ আছো, ভালো আছো, সহি সালামতে আছো। আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজ অধ্যায় 2 এর প্রাকৃতিক সম্পদ ফসল নিয়ে কিছু আলোচনা করা হবে তোমাদের সামনে। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন টেক রসায়ন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে প্রাকৃতিক সম্পদ, বিগত দিন প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে তোমাদের সামনে। আজকে প্রাকৃতিক সম্পদ, যে সম্পদে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, যে সম্পদ ন্যাচারালি পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়, সেই সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে এটা অন্যতম হলো ফসল সম্পদ, যে ফসলের সাথে আমাদের সবার কম বেশি পরিচয়, সবার কম বেশি নয়, সবার পরিচিতি আছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের 80-75% মানুষ, শতকরা 80-75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। সেই সুবাদে ফসলের সাথে আমাদের সবার পরিচিতি আছে। তো প্রাকৃতিক সম্পদের আরেকটি উদাহরণ হলো খাদ্য সম্পদ, যেটা ফসল। এই খাদ্য সম্পদ বা ফসলটা কি আমি তোমাদেরকে একটু স্পষ্ট করতে চাই। ফসল শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। ধান ও পাট উভয় ফসল, কিন্তু শস্য বলতে কেবলমাত্র দানা বিশিষ্ট ফসলকে বোঝায়, যেমন ধান, গম, যব, ভুট্টা, সরিষা ইত্যাদি। দানাদার যে কোনো শস্যকে ফসল ও শস্য উভয় নামে অভিহিত করা যায়, কিন্তু যে কোনো ফসল শস্য নাও হতে পারে, যেমন পাট, তুলা, রেশম প্রভৃতি। এগুলো ফসল নামে অভিহিত করা হয়, কিন্তু শস্য নয়। তাহলে এই যে খাদ্য সম্পদের ফসল এবং শস্য নিয়ে যে আমরা কথাগুলো বললাম, এর সারাংশটি হলো সকল শস্য ফসল, কিন্তু সকল ফসল শস্য নয়। এটা আমাদের কাছে স্পষ্ট। তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েছো, ফিজিক্সে পড়েছো, সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। পুরাণ কথাগুলো তোমাদের একটু ঝালাই করে দিতে চাই। অভিকর্ষ বলটা হলো পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে অভিকর্ষ বলে। আর মহাকর্ষটা হলো এই পৃথিবীর মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। যদি আমরা পৃথিবীকে একটা বস্তু হিসাবে চিহ্নিত করি, তাহলে বস্তু নামক পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা মহাকর্ষ বলতে পারি। এজন্য সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এর সাথে প্রাসঙ্গিক আরো একটি তথ্য তোমাদের জানাই দিই, তোমাদের উপকারে আসবে। সেটা হলো, তোমরা কেমিস্ট্রিতে পড়েছ সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কেন? ব্যাখ্যা করো। পুরাতন তথ্য আমি তোমাদের একটু সুন্দর করে শেয়ার করি। যে ক্ষার হলো সে সকল পদার্থ, ধাতব, অক্সাইড, হাইড্রোক্সাইড, যাহা পানিতে দ্রবণীয়, তাদেরকে ক্ষার বলে। অর্থাৎ ক্ষারের মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকবে এবং সেটা পানিতে দ্রবণীয় হতে হবে। হাইড্রোক্সাইড মূলক থাকার পরেও সেটা যদি পানিতে দ্রবণীয় না হয়, তাহলে তাকে আমরা ক্ষার বলবো না। কিন্তু ক্ষারকের মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকে, আবার অক্সাইড মূলকও থাকে। ক্ষারকের মধ্যে থাকে দুটো, হাইড্রোক্সাইড এবং অক্সাইড, আর ক্ষারের মধ্যে থাকে কেবল হাইড্রোক্সাইড মূলক। এজন্য একটা যৌগ যদি ক্ষার হয়, সেটা অবশ্যই ক্ষারক। সোডিয়াম অক্সাইড, এখানে অক্সাইড মূলক আছে, এখানে ওইচ মূলক নেই, সুতরাং সোডিয়াম অক্সাইড অবশ্যই আমরা বলবো এটা ক্ষারক, ক্ষার নয়। প্রসঙ্গত উল্লেখ্য, কিছু কিছু যৌগের মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকলে সেটা আবার ক্ষার নাও হতে পারে, তাকে আমরা ক্ষারক বলবো। কারণ ক্ষারের অন্যতম বৈশিষ্ট্য হলো ধাতব হাইড্রোক্সাইড হতে হবে এবং পানিতে দ্রবণীয় হতে হবে। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা ধাতব হাইড্রোক্সাইড, কিন্তু পানিতে দ্রবণীয় নয়। ক্ষারের দুটো শর্তের মধ্যে সে একটি শর্ত ফুলফিল করে নাই। সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকার পরেও তাকে আমরা ক্ষার বলবো না, ক্ষারক বলবো। আশা করি
প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা প্রসঙ্গে তোমাদের আরও কিছু ইনফরমেশন জানা হলো, সেটা তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবারে ফসলের প্রকারভেদ। আমরা কৃষি প্রধান দেশ, ফসলের সাথে আমাদের পরিচিতি আছে। এই ফসল সম্পর্কে তোমাদের বলতে গিয়ে ধান, গম, ভুট্টা, যব, তারপরে পাট, তুলা, রেশম প্রভৃতির কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা ফসলের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। ফসলের প্রকারভেদ, বিভিন্ন প্রকার ফসল হতে পারে। প্রথম হলো খাদ্যশস্য। খাদ্যশস্যটাকে যেগুলো আমরা খাবার হিসাবে, খাদ্য হিসাবে আমরা মনুষ্য জাতি সহ অন্যান্য প্রাণী যেগুলো ভক্ষণ করে থাকি, সাধারণত মনুষ্য জাতি, তাদেরকে আমরা খাদ্যশস্য বলে থাকি। তাহলে যেসব খাদ্য, যে সকল ফসল মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাকে খাদ্যশস্য বলে। যেমন ধান, গম, যব, ভুট্টা, ছোলা, মুগ, মসুর প্রভৃতি, এগুলো খাদ্যশস্য। পশু খাদ্য, পশুরা যে সকল খাবার খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে তাদেরকে পশু খাদ্য বলা হয়। এই পশু খাদ্যের মধ্যে খড় আছে, ঘাস, ছোলা, ভুট্টা প্রভৃতি পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। অর্থকরী ফসল, যে সকল ফসল অর্থ উপার্জনে ব্যবহৃত হয়, অর্থ পাওয়া যায় যে সকল ফসলের মাধ্যমে, বিদেশে রপ্তানির মাধ্যমে, সে সকল ফসলকে অর্থকরী ফসল বলা হয়। কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য যে সকল ফসল উৎপাদন করা হয় সেগুলোকে আমরা অর্থকরী ফসল বলি। যেমন পাট, মেস্তা, তুলা, শন, ইক্ষু, তামাক ইত্যাদি, এই সকলকে বলবো আমরা অর্থকরী ফসল। তন্তুজ ফসল বা ফাইবার ক্রপ, তন্তুর মানে আঁশ, আঁশ বিশিষ্ট ফসলকে তন্তুজ ফসল বলা হয়, যেমন পাট, তুলা প্রভৃতি। বাগিচা ফসল, যে সকল ফসল উৎপাদনের জন্য ব্যাপক জমির প্রয়োজন হয়, ব্যাপক এলাকার প্রয়োজন হয়, ব্যাপক এলাকার বাগান তৈরি করা হয়, সেগুলোকে বাগিচা ফসল বলে। যেমন চা বাগানের সাথে তোমাদের পরিচিতি আছে। চা বাগান, সিলেটের বিভিন্ন জায়গায় যে চা বাগান রয়েছে সেগুলো বিস্তীর্ণ এলাকা নিয়ে সে বাগানগুলো গড়ে উঠেছে। চা বাগান আছে, রাবার আছে, কলা আছে, নারিকেল আছে, সুপারি আছে, খেজুর আছে, আম আছে ইত্যাদি ইত্যাদি। এরপর আসে ফল জাতীয় ফসল, ফ্রুট ক্রপ। আম, কাঁঠাল, জাম, জামরুল, গোলাপ জাম, লিচু, তাল, বেল, কলা, কমলা লেবু, বাতাবি লেবু, পেঁপে, পেয়ারা, যতগুলো আছে এগুলোকে আমরা ফল জাতীয় ফসল বলে থাকি। সবজি জাতীয় ফসল, সবজি জাতীয় ফসল আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় সাধারণত থাকে। আলু, বেগুন, পটল, কপি, পালং শাক, পুঁই শাক ইত্যাদি। তৈলবীজ জাতীয় ফসল, সরিষা, তিল, তিসি, সয়াবিন তেল, এগুলো হলো তৈলবীজ জাতীয়, যেখান থেকে তেল আহরণ করা হয়, যাদের উৎসটা হলো, যে সোর্স থেকে তৈল কালেকশন করা হয় সেগুলো হলো তৈলবীজ জাতীয় ফসল। মশলা, ধনিয়া, জিরা, মৌরি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এ সকল হলো মশলা ফসলের উদাহরণ। আশা করি ফসলের শ্রেণী বিভাগ তোমরা বুঝতে পেরেছ। এর বাইরেও আমাদের ষড় ঋতুর বাংলাদেশ, আমাদের দেশে চাষিরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এই ঋতুর বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমরা ফসলকে আবারও কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার কয়েকটি উদাহরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন ভাদই মৌসুমি, এই ভাদই মৌসুমি, এটা হলো আউশ ধান, এটা হলো ভাদ্র মাসে ভাদই মৌসুমি নামে পরিচিত, ফসল নামে পরিচিত। খরিফ মৌসুমি বা হৈমন্তিক মৌসুম, রোপা এবং জলিয়ামন। রবি মৌসুম, রবি শস্য, বোরো ধান প্রভৃতি। এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের করণীয় দিকসমূহ। আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তোমরা জানো স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7 থেকে 7.5 কোটি। সে 1971 সাল বর্তমানে
2021 সাল, প্রায় 50 বছরের ব্যবধানে এই 7 কোটি মানুষ আজকে প্রায় 3 গুণে পরিণত হয়েছে, কিন্তু আবাদি জমির পরিমাণ বিন্দুমাত্র বাড়ে নাই। পরোক্ষভাবে বলতে গেলে আবাদি জমির পরিমাণ কমে গেছে। কেন কমে গেছে? বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের নিমিত্তে কলকারখানা, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এই প্রাকৃতিক সম্পদকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, এর অপচয় যদি রোধ করতে না পারি, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে যদি আমরা একে সংরক্ষণ করতে না পারি, তাহলে অনাগত ভবিষ্যতে পরবর্তী নেক্সট জেনারেশন বা পরবর্তী জেনারেশন এরা কিন্তু মানে চরম ক্ষতির মধ্যে পতিত হবে। যাই হোক, এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে করণীয় দিকসমূহ কি আমি তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাই। তো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণটা কি, এটা আমি তোমাদের একটু সুন্দরভাবে সংজ্ঞায় উপস্থাপন করতে চাই। যে পদ্ধতিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সুপরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেব মতো ব্যবহার করা হয়, প্রাকৃতিক সম্পদ হিসেব মতো পরিমিত, অপচয় নয়, বাহুল্য খরচ নয়, ব্যবহার করা হয় এবং পরিবেশের অনুকূল অবস্থা সৃষ্টি করা হয়, সে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে পরিবেশ যেন নির্মল থাকে, পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য অবশ্যই পরিবেশটাকে সুস্থ রাখতে হবে। আমরা পরিবেশ নিয়ে কথা বলেছি। সুস্থ পরিবেশ সুস্থ জীবন, অসুস্থ পরিবেশ অসুস্থ জীবন। যদি আমাদের দ্বারা পরিবেশ দূষিত হয়, পরিবেশ কলুষিত হয়, তাহলে আমরা যারা মনুষ্য জাতি সহ অন্যান্য প্রাণীকুল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টিকে থাকা কঠিন হয়ে যাবে। যাই হোক, প্রাকৃতিক সম্পদ হিসেব মতো ব্যবহার করা হয় এবং পরিবেশের অনুকূল অবস্থা সৃষ্টি করে প্রাকৃতিক সম্পদ পুনঃস্থাপন ও সুরক্ষিত করা হয়, তাকে সংরক্ষণ বলে, কনজারভেশন বলে। তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যে সংজ্ঞা সেটা আমরা জানলাম। আমি আবারও তোমাদের সামনে রিড আউট করতেছি। যে পদ্ধতিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সুপরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেব মতো ব্যবহার করা হয় এবং পরিবেশের অনুকূল অবস্থার সৃষ্টি করে প্রাকৃতিক সম্পদ পুনঃস্থাপন ও সুরক্ষিত করা হয়, তাকে বলা হয় সংরক্ষণ। আশা করি প্রাকৃতিক সম্পদের যে সংরক্ষণের যে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা এই যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে কিছু কিছু দার্শনিক কিছু মত প্রকাশ করেছে। আমি তোমাদের সে সকল মতগুলো সংক্ষেপে বলতে চাই। যেমন অধ্যাপক ড্যানকানের মতে, সম্পদ সংরক্ষণ হলো সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে সর্বাধিক সংখ্যক মানুষের প্রয়োজন সর্বাধিক পরিমাণে সবচেয়ে দীর্ঘ সময় মেটাতে পারে। আমি আবারও বলছি, অধ্যাপক ড্যানকানের মতে সম্পদ সংরক্ষণ হলো সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে সর্বাধিক সংখ্যক মানুষ এর প্রয়োজন সর্বাধিক পরিমাণে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মেটাতে পারে। আরেকজন দার্শনিক বলছেন যে ব্যক্তির নাম হলো প্যাসমোর। তিনি বলছেন যে সংরক্ষণের সংজ্ঞা দেন এভাবে: ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত রাখা। এটাকে তিনি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সংজ্ঞা হিসেবে চিহ্নিত করেছেন। এইভাবে আমরা দ্বিতীয় সংরক্ষণ বলতে বোঝায় অপব্যয় বা অপচয় রোধ করা। আমি তোমাদের আগে বলেছি, তা একমাত্র সম্ভব মোট উৎপাদন ও মোট সম্পদের পরিমাণে অর্থনৈতিক অনুপাতের উন্নতির মাধ্যমে, অর্থাৎ সবচেয়ে কম পরিমাণ সম্পদ ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন করার চেষ্টার মাধ্যমে। উৎপাদন দক্ষতা বৃদ্ধি পেলেই উৎপাদন ব্যয় কম হবে, আর ব্যয় কম হলে বাজারজাত বা দামও কম হবে। তোমরা দেখেছ অনেক সময় বাজারে
পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণটা হলো কি পণ্যদ্রব্যের ঘাটতি, পণ্যদ্রব্যের উৎপাদন কম। তাহলে বাজারে যদি পণ্যদ্রব্যের উৎপাদন যদি বেশি হয় বাজারে সেটা দাম কমে যাবে, আর উৎপাদন যদি কম হয় বাজারে সে দামটা বেড়ে যাবে। তাই সম্পদের মিতব্যয়িতার ফলে সম্পদ সংরক্ষণ করা যায়। এর সঙ্গে এগুলো ব্যবহারের সাথে সাথে আবার এনে নেবার চেষ্টাও করা দরকার, এভাবে নিম্নতম ক্ষয় হবে এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হবে। আমরা আজকে তিনটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করতে চাই। একটা হলো সম্পদ সংরক্ষণের উদ্দেশ্য, কেন আমরা সম্পদকে সংরক্ষণ করি, উদ্দেশ্যটা কি, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি, আর সম্পদ সংরক্ষণের উপায়টা কি। তিনটি একটি অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত আমরা সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যটা কি, কি কি উদ্দেশ্যে আমরা সম্পদ সংরক্ষণ করব সেটা আমরা একটু জানতে চাই। প্রাকৃতিক সম্পদগুলোকে তাদের নিজস্ব পরিবেশ রক্ষা করা এবং তাদের স্বাভাবিক বিকাশ অব্যাহত রাখা, এটা একটা মূল উদ্দেশ্য। পরিবেশের ভারসাম্য যথাযথ বজায় রাখা, এটাও হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটা উদ্দেশ্য। পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদসমূহ ব্যবহার করতে হবে। উল্লিখিত উদ্দেশ্যগুলো সামনে রেখে মানুষ যখন সম্পদ ব্যবহার করবে তখন সে চারিদিকে পরিবেশের সম্পর্কে সজাগ হয়ে উঠবে এবং অযথা সম্পদ ধ্বংস না করে তাকে সযত্নে রক্ষা করা প্রয়োজনীয়তা অনুভব করবে। আশা করি সম্পদ সংরক্ষণের উদ্দেশ্য তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবারে আমরা সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, উদ্দেশ্য প্রয়োজনীয়তা প্রায় কাছাকাছি। আমরা দেখব সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি। নেসেসিটি অফ রিসোর্সেস কনজারভেশন। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। অনবায়নযোগ্য সম্পদকে গচ্ছিত সম্পদ বলা হয়। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আকরিক, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, এই সকল বিভিন্ন আকরিকগুলো এগুলো কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু স্থির, এই জন্য এদেরকে গচ্ছিত সম্পদ বলা হয়। এই সম্পদগুলো ক্ষয়িষ্ণু এবং এগুলো মানুষ ইচ্ছা করলেই তৈরি করতে পারে না, অবিরত ব্যবহারের ফলে এই সকল সম্পদ নিঃশেষ হয়ে যায়। কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য এসব সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তোমাদের জানা আছে আজকে আফগানিস্তান নিয়ে তোমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখবে সুদীর্ঘ 20 বছর আমেরিকা কর্তৃক আফগানিস্তান দখল করে রাখার পরে সেখান থেকে তারা চলে গেছে। আবার তার পূর্বে রাশিয়া আফগানিস্তানকে দখল করে রাখছিল। তারা সেখানে যে খনিজ সম্পদ, সেই গুপ্ত ধনগুলো তারা নিজেদের অনুকূলে ব্যবহারের জন্য তারা এতটা সেই দেশটিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। তো যাই হোক, সম্প্রতি তোমরা আরেকটা বিষয় জেনে থাকবে, তুরস্কের যে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে সেটা একটা দেশের জন্য, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চরম কাজ করে থাকে। আর সেই সম্পদ যদি তুরস্ক যথাযথ উত্তোলন করতে পারে তাহলে তুরস্কের অর্থনীতি চাকাটা সচল হয়ে যাবে। অর্থাৎ কোনো দেশের প্রাকৃতিক সম্পদ, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আজকে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর যেন তারা ভাসছে। আজকে সৌদি আরবের কথা বলো, কাতারের কথা বলো, কুয়েতের কথা বলো, সংযুক্ত আরব আমিরাতের কথা বলে, এই সকল দেশগুলোতে, ইরান সহ এই সকল দেশগুলোতে প্রচুর পরিমাণে তেল সম্পদ রয়েছে এবং তেল সম্পদ উত্তোলনের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে। কিন্তু এই সকল সম্পদগুলো কিন্তু অফুরন্ত নয়, এগুলো লিমিটেশন রয়েছে। একটা নির্দিষ্ট সময় পর এই সকল সম্পদগুলো নিঃশেষ হয়ে যাবে। তো যাই হোক, পৃথিবীর জনসংখ্যা যত দ্রুত বৃদ্ধি পায় ব্যবহার ততই বেড়ে যায়। এই অবস্থায় অসীম অনবায়নযোগ্য সম্পদ সংরক্ষণ না করলে বর্তমানে এই ভবিষ্যতে প্রয়োজনীয় সময় সব সম্পদ পাওয়া যাবে না। এই জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্পদ সংরক্ষণ অত্যাবশ্যকীয়। সংরক্ষণের ব্যবস্থা না করলে নবায়নযোগ্য সম্পদ যেমন পানি, বায়ু প্রভৃতি দূষিত হতে পারে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সম্পদের প্রয়োজনের কথা বিবেচনা করে সম্পদ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন বাজার রাখার জন্য সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সম্পদ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। যদি আমরা পরিবেশকে নির্মল রাখতে চাই তাহলে অবশ্যই প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষা করতেই হবে। প্রাকৃতিক সম্পদের স্বাভাবিক বিকাশ অব্যাহত রাখার জন্য সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। সম্পদের ভবিষ্যৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। বর্ধিষ্ণু
অর্থাৎ বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। নেক্সট আসো সম্পদের সংরক্ষণের উপায়। আমরা যে সম্পদগুলো ব্যবহার করছি আমরা কিভাবে একে সংরক্ষণ করতে পারি, প্রয়োজনীয়তা দেখলাম, উদ্দেশ্য দেখলাম, এবার সংরক্ষণের উপায় সমূহ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। ব্যবহারে বাহুল্য হ্রাস। সম্পদ অত্যাধিক পরিমাণে ব্যবহার করলে তা শীঘ্রই শেষ হয়ে যাবে। এজন্য প্রয়োজনীয় ন্যূনতম উৎপাদন এবং ব্যবহার সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং সংরক্ষণে সহায়তা করে। বিদ্যুৎ আমাদের একটি জাতীয় সম্পদ। আমরা অনেক সময় আমাদের প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে আমরা ফ্যানগুলো চালাই ক্লাসরুমে, কিন্তু চলে যাওয়ার সময় ফ্যানগুলো চলতেই থাকে, লাইটগুলো চলতেই থাকে। এগুলো জাতীয় সম্পদের অপচয়। এগুলো থেকে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। বিকল্প দ্রব্যের ব্যবহার। সঞ্চিত বা গচ্ছিত সম্পদের ব্যবহার কমিয়ে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি করলে সম্পদ সংরক্ষিত হবে। অগ্রাধিকার ভিত্তিক সম্পদের ব্যবহার। যেসব সম্পদ স্বল্প পরিমাণে ব্যবহার করে অনেক বেশি প্রয়োজন মেটানো যায় সেগুলো ব্যবহার করলে সম্পদ সংরক্ষিত থাকবে। প্রযুক্তির জ্ঞান প্রয়োগ করতে হবে। যে কোনো সম্পদ সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে ব্যবহার করলে তার উৎকর্ষতা যেমন একদিকে বেড়ে যাবে, অন্যদিকে সংরক্ষণের বিষয়টা প্রাধান্য পাবে। অপচয় বন্ধ করতে হবে। তোমরা জানো অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না, অপচয়কারী শয়তানের ভাই। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, মানে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটি পরতে পরতে আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। এই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের পরিমিত হতে হবে। যদি আমরা অপচয় করি তাহলে কিন্তু সম্পদ সংরক্ষণের উপায়ের যে শর্ত সেখান থেকে আমরা বিচ্যুতি ঘটাবো এবং আমাদের জন্য এটা শুভকর হবে না। সম্পদের পূর্ণ ব্যবহার। উন্নত প্রযুক্তি জ্ঞানের ব্যবহারের মাধ্যমে একই বস্তু যদি পুনরায় ব্যবহার করা হয় তাহলে সম্পদের সাশ্রয় হবে। প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি। শ্রমিকের কারিগরি উৎকর্ষতা বৃদ্ধি পেলে অপেক্ষাকৃত কম কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণে শিল্পদ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। উৎপাদন বিশেষীকরণ। শ্রমিকের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত দ্রব্যের বিশেষত্বতা সৃষ্টি করতে হবে। এর ফলে সম্পদের গুণগত মান এবং কার্যকারিতা স্থায়িত্ব বেড়ে যাবে, যা সম্পদ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে। সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমরা আইন করে সব কিছু মানুষকে বাধ্য করা যায় না প্রয়োগ করে, এই জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে। আজকে পলিথিন ব্যাগ যদিও রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা আছে, তারপরেও আমরা আইনের প্রতি তোয়াক্কা না করে আমরা ইচ্ছে মতো পলি ব্যাগ ব্যবহার করে পরিবেশকে আজ বিষিয়ে তুলেছে। এই পলি ব্যাগ আজকে ড্রেনেজ সিস্টেমকে অকেজো করে দিচ্ছে, পানিকে দূষিত করতেছে, মাটিকে দূষিত করতেছে। এই পলি ব্যাগ, তার প্লাস্টিকের বোতল, এ সকল পরিমালিক সাবস্টেন্সগুলো দিনের পর দিন, বছরের পর বছর, শত শত বছর মাটির নিচে অবিকৃত অবস্থায় থাকে এবং সেই মাটির উর্বরতা শক্তি নষ্ট করে ফেলে। আর মাটির উর্বরতা শক্তি নষ্ট করে ফেললে সেখানে মাটিতে ভালো ফসল ফলানো সম্ভব হবে না। তো যাই হোক, সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সরকারি বেসরকারি সর্বপর্যায়ে সব স্তরে মানুষকে মধ্যে সম্পদের সচেতনতা বৃদ্ধি করলে অর্থনৈতিক সম্পদ সংরক্ষণ করা সম্ভব। তারপরে আরও দু একটি বিষয়। বিরল প্রজাতিটা কি? বিরল প্রজাতি হলো যেসব প্রজাতি বিশ্ব জনসংখ্যা ক্ষুদ্র এবং এ মুহূর্তে বিপন্ন বা সংখ্যাকুল নয় কিন্তু ঝুঁকিপূর্ণ, তাদেরকে বিরল প্রজাতি বলা হয়। এসব প্রজাতি সাধারণত সীমিত ভৌগোলিক এলাকায় বা স্ববসতিতে বিস্তৃত কিংবা বিরলভাবে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষিপ্ত থাকে। 1990 সালে IUCN এই শব্দটি প্রয়োগ করেছে। এরপর থেকে বাতিল ঘোষিত হয়েছে, অতএব বর্তমানে এটি সঠিক গ্রহণযোগ্য শব্দ নয়। যাই হোক, সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সামাজিক সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে। শুধু আইন প্রয়োগ করে সম্পদের সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যদি আমরা সচেতন হই, কেবল সচেতনতা এবং পাশাপাশি আইনের প্রয়োগের মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত সংরক্ষণ করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সহি সালামতে থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।